প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরও একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় হতে এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এমসিকিউ প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, কমিউনিকেয়ার শব্দটি এসেছে ড্যাশ থেকে। ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, ফরাসি শব্দ, পর্তুগিজ শব্দ। সঠিক উত্তর হচ্ছে ল্যাটিন শব্দ, অর্থাৎ যোগাযোগ, যার ইংরেজি হচ্ছে কমিউনিকেশন, এবং কমিউনিকেশন শব্দটি এই কমিউনিকেয়ার থেকে উৎপত্তি হয়েছে, যেটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি ডেটা রূপান্তরক হিসেবে ব্যবহৃত হয়? উৎস, মাধ্যম, প্রোটোকল, মডেম। এখানে সঠিক উত্তর হচ্ছে মডেম। তো এক্ষেত্রে মডেমের কাজ হচ্ছে ডেটা রূপান্তরের মাধ্যম হিসেবে বিশেষ করে এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কমিউনিকেশন সিস্টেমের উৎস কি করে থাকে? তো এখানে উৎস বিশেষ করে ডেটা তৈরি করে থাকে। সাধারণত আমরা জানি যে এই কমিউনিকেশন সিস্টেমে যে প্রধান পাঁচটি উপাদান রয়েছে, উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। তো সেই ক্ষেত্রে এই উৎসর কাজ হচ্ছে, উৎস কম্পিউটার বা কোনো ডিভাইসের কাজ হচ্ছে কোনো ডেটা তৈরি করা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা কমিউনিকেশনের উৎস কোনটি? তো এই ক্ষেত্রে কম্পিউটার হতে পারে ডেটা কমিউনিকেশনের উৎস। কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, যার মাধ্যমে আমরা কোনো তথ্য বা ডেটা তৈরি করি। পরবর্তী প্রশ্ন, প্রতি সেকেন্ডে কোনো সিগন্যালের যতগুলো ওয়েভ তৈরি করে তাকে কি বলে? অর্থাৎ প্রতি সেকেন্ডে যে ওয়েভ তৈরি করে তাকে ফ্রিকোয়েন্সি বলে। ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ডেটা সিগন্যালের সময় যে ওয়েভ বা তরঙ্গ তৈরি করে সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। টিপিএস এর পূর্ণরূপ কি? টিপিএস এর পূর্ণরূপ হচ্ছে টেরাবিটস পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা জানি যে বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, টিবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে, তো এই ক্ষেত্রে টিবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে টেরাবিটস পার সেকেন্ড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সিগন্যালের শক্তি মাপার একক কি? জুল, ক্ষমতা, অ্যাম্পিয়ার, ওয়াট। সঠিক উত্তর হচ্ছে অ্যাম্পিয়ার, অর্থাৎ অ্যাম্পিয়ারের মাধ্যমে কোনো সিগন্যালের শক্তি মাপা হয়। বা পরবর্তী প্রশ্ন, সাধারণত মডেম মাধ্যম হতে কোন ধরনের সিগন্যাল ডেটা গ্রহণ করে? ডিজিটাল, অ্যানালগ, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যানালগ ডেটা, অর্থাৎ কোনো মাধ্যম হতে এই গ্রহণকারী মডেম অ্যানালগ সিগন্যাল গ্রহণ করে সেই সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে বিশেষ করে গন্তব্যে প্রেরণ করে থাকে। পরবর্তী প্রশ্ন, ডেটা কমিউনিকেশনের চ্যানেল কত প্রকার? 1, 2, 3, 4 প্রকার। এখানে সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার, অর্থাৎ 2 প্রকারের ডেটা কমিউনিকেশনের বিশেষ করে চ্যানেলের মধ্যে রয়েছে ডেটা প্রসেসিং সিস্টেম এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেম। পরবর্তী প্রশ্ন, ডেটা কমিউনিকেশনে প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে কোনটি? কম্পিউটার, মডেম, কেবল, স্যাটেলাইট। এখানে সঠিক উত্তর হচ্ছে মডেম, অর্থাৎ এই ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যম হিসেবে মডেম বিশেষ করে মডুলেটর এবং ডিমডুলেটর হিসেবে কাজ করে। যে যন্ত্র থেকে ডেটা পাঠানো হয় তাকে কি বলে? যেখান থেকে পাঠানো হয় তাকে প্রেরক বলে, প্রেরক যন্ত্র বলা হয় বা প্রেরক ডিভাইস বলা হয়। উৎস যন্ত্র থেকে ডেটা নিয়ে তা বিভিন্ন মাধ্যমে পাঠায় কে? প্রেরক, প্রাপক, উৎস, গন্তব্য। এখানে বিশেষ করে প্রেরক উৎস কম্পিউটার থেকে বা উৎস যন্ত্র থেকে তথ্য নিয়ে এই বিভিন্ন মাধ্যমে পাঠায়, যেমন মডেম। পরবর্তী প্রশ্ন, ডেটা কমিউনিকেশন সিস্টেমে গন্তব্য হিসেবে কাজ করে নিম্নের কোনটি? কম্পিউটার, মডেম, কেবল, স্যাটেলাইট। এখানে সঠিক উত্তর হচ্ছে কম্পিউটার, অর্থাৎ আমরা ডেটা প্রাপ্তির পর যেখানে সেভ করে থাকে, যেমন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, যেগুলি এই গন্তব্য হিসেবে কাজ করে। আমরা জানি যে ডেটা কমিউনিকেশন সিস্টেমের 5টি যে প্রধান উপাদান হচ্ছে বিশেষ করে
উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। পরবর্তী প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বিট সংখ্যার উপর ভিত্তি করে কত প্রকার? 5, 4, 3, 2 প্রকার। এখানে সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। অর্থাৎ এই ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বিট সংখ্যার উপর ভিত্তি করে 2 প্রকার, যথাক্রমে প্যারালাল এবং সিরিয়াল। অর্থাৎ প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। পরবর্তী প্রশ্ন, প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একসাথে কত বিট ডেটা স্থানান্তর করতে পারে? 5, 6, 7, 8 বিট। এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে 8 বিট। তো এই ক্ষেত্রে এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেমে 8 বিট, 16 বিট, 32 বিট হিসেবে এই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কত প্রকার? তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সাধারণত 3 প্রকার, যথাক্রমে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। কোন ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক স্টেশনে ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয়ে থাকে? তো এই ক্ষেত্রে সাধারণত এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে এই প্রাথমিক ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি যে এই অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস 3 ধরনের ডেটা ট্রান্সমিশন সিস্টেম আছে। তো এই ক্ষেত্রে সিনক্রোনাস এবং আইসোক্রোনাস উভয় ক্ষেত্রেই এই ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে প্রথমে সংরক্ষণ করা হয়, পরবর্তীতে ব্লক আকারে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে প্রেরণ করা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, প্রাপক কম্পিউটার মডেম হতে কোন ধরনের সিগন্যাল ডেটা গ্রহণ করে থাকে? তো এই ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে লক্ষ্য করি, ডিজিটাল, অ্যানালগ, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ। তো এই ক্ষেত্রে এই মডেম হতে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল গ্রহণ করে থাকে। তো এই ক্ষেত্রে মডেম মাধ্যম হিসেবে মডুলেটর এবং ডিমডুলেটরের কাজ কিভাবে করে একটু লক্ষ্য করি। মনে করি যে বাম দিকের এই কর্নারে একটি কম্পিউটার এবং এই কম্পিউটার, অর্থাৎ এই উৎস কম্পিউটার হতে এই গন্তব্য কম্পিউটারে যদি তথ্য স্থানান্তর করার প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে আমাদের মডেম কিভাবে কাজ করে। প্রথমে এই কম্পিউটার থেকে যে ডিজিটাল সিগন্যাল যাচ্ছে, লক্ষ্য করি ডিজিটাল সিগন্যাল জানি আমরা 0 আর 1 হয়, অর্থাৎ এই মডেম উৎস কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করলো। এবার এই সিগন্যালকে এই টাওয়ারের মাধ্যমে মডেম আবার কি করবে, আরেক প্রাপক মডেম হতে প্রেরক মডেমের প্রেরণ করেছে এই অ্যানালগ সিগন্যাল। তাহলে মডেম টু মডেম কিন্তু আবার অ্যানালগ সিগন্যালে প্রেরণ করছে। এইবার কি করবে, এই মডেম থেকে যখন গন্তব্য কম্পিউটারে তথ্য প্রেরণ করা হবে, তখন কিন্তু আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এই গন্তব্য কম্পিউটারে প্রেরণ করবে। সেজন্য বলা হচ্ছে যে এই গন্তব্য কম্পিউটারের ক্ষেত্রে বা এই প্রাপক কম্পিউটার এই মডেম হতে কিভাবে তথ্য পেয়ে থাকে বা কোন সিগন্যাল পেয়ে থাকে, তা ডিজিটাল সিগন্যাল পাবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, স্টার্ট বা স্টপ ট্রান্সমিশন সিস্টেম বলা হয় কোন ডেটা ট্রান্সমিশনকে? তো এই ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমকে স্টার্ট বা স্টপ ট্রান্সমিশন সিস্টেমও বলা হয়, কারণ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে স্টার্ট বিট এবং স্টপ বিট এর প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, লাইভ টিভি সম্প্রচার স্ট্রিমিং ভিডিও ডেটা স্থানান্তরের মেথড কোনটি? প্যারালাল, সিরিয়াল, আইসোক্রোনাস, সিনক্রোনাস। সঠিক উত্তর হচ্ছে আইসোক্রোনাস। তো এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন হতে পারে যে আইসোক্রোনাস কেন হলো? আইসোক্রোনাস হচ্ছে সিনক্রোনাসের উন্নততর রূপ, কেননা বিশেষ করে এই লাইভ টিভি সম্প্রচার এবং স্ট্রিমিং ভিডিওর ক্ষেত্রে রিয়েল টাইম ডেটা স্থানান্তরের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সময়ই লাগে না। অর্থাৎ বিশেষ করে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে এই আইসোক্রোনাস ব্যবহার করা হয়ে থাকে, কেননা আইসোক্রোনাস হচ্ছে সবচেয়ে উচ্চ গতিসম্পন্ন এই ডেটা ট্রান্সমিশন। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকে? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে, তো আমরা জানি যে 8 বিটে 1 ক্যারেক্টার, এবং এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সমস্ত ডেটাকে প্রতিটি ব্লকে ভাগ করা হয়। একটা ব্লকে সর্বনিম্ন 80 এবং সর্বোচ্চ 132টি বিশেষ করে অক্ষর বা ক্যারেক্টার বা বাইট থাকে। পরবর্তী প্রশ্ন, ডেটা কমিউনিকেশন সিস্টেম কি? সঠিক উত্তর হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়।
অর্থাৎ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদানের মাধ্যমই হচ্ছে ডেটা কমিউনিকেশন। সেজন্য বলা হচ্ছে দুটি ডিভাইস বা দুটি কম্পিউটারের মধ্যে তথ্যের বিনিময়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াকে কি বলে? ডেটা কমিউনিকেশন, ডেটা ট্রান্সমিশন মোড, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। সঠিক উত্তর হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলা হয় এক স্থান থেকে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর প্রক্রিয়াকে। পরবর্তী প্রশ্ন, সাইন ওয়েভ কোন সিগন্যালের ওয়েভ ফর্ম? অ্যানালগ, ডিজিটাল, মিক্সড, ব্রডব্যান্ড। সঠিক উত্তর হচ্ছে এই অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ এই অ্যানালগ সিগন্যালের মাধ্যমে সাইন ওয়েভ তৈরি হয় এবং ডিজিটাল সিগন্যালের মাধ্যমে স্কোয়ার ওয়েভ তৈরি হয়। বিষয়গুলি আমরা মনে রাখব। পরবর্তী প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন স্পিড কত রকমের হতে পারে? ডেটা ট্রান্সমিশন স্পিড সাধারণত 3 প্রকারের হতে পারে, যেমন ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ধীরগতির ডেটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয় কোনটি? ব্রডব্যান্ড, ভয়েস ব্যান্ড, ওয়াইড ব্যান্ড, ন্যারো ব্যান্ড। সঠিক উত্তর হচ্ছে ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে সবচেয়ে কম গতিসম্পন্ন ব্যান্ড, যার ব্যান্ডউইথ হচ্ছে সর্বনিম্ন 45 বিপিএস থেকে সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ল্যান্ড ফোনে কোনটি বেশি ব্যবহৃত হয়? ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, ওয়াইড ব্যান্ড। সঠিক উত্তর হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত, যেটি সাধারণত এই ল্যান্ড ফোনে ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, একক সময়ে ডেটা স্থানান্তরের পরিমাণকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ব্যান্ডউইথ বলে, অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে ডেটা পরিমাপের মাধ্যম। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের সময় যে পরিমাপ করা হয় যে পদ্ধতিতে, তাকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ পরিমাপ করা হয় বিপিএস সিস্টেমে। বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। সময়ের পরিবর্তনের সাথে ভোল্টেজের পরিবর্তনকে কি বলে? সিগন্যাল বলে। সিগন্যাল হচ্ছে সাধারণত সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোল্টেজের যে ওঠানামা হয় সেটি সাধারণত সিগন্যাল। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16 জিবিপিএস এবং ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11 জিবিপিএস। এগুলি আমরা মনে রাখব। পরবর্তী প্রশ্ন, প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে বা তরঙ্গ তৈরি করে তাকে কি বলে? ফ্রিকোয়েন্সি, অ্যাম্পিয়ার, ব্যান্ডউইথ, ওয়েভ। সঠিক উত্তর হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে যতগুলা সিগন্যাল তৈরি করে, বিশেষ করে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে অ্যানালগ অথবা ডিজিটাল সিগন্যাল হতে পারে, তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয় কোন এককে? হার্স। হার্সের মাধ্যমে ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয়, যেমন মেগাহার্স, গিগাহার্স, টেরাহার্স ইত্যাদি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এমবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে, এখানে সঠিক উত্তর হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ব্রডব্যান্ড কোথায় ব্যবহৃত হয়ে থাকে? টেলিগ্রাফে, টেলিফোনে, রেডিও, প্রিন্টারে। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে রেডিওতে, টেলিভিশনে এই ব্রডব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? এইখানে যে চিত্রটি রয়েছে সেটা লক্ষ্য করলে দেখতে পাই কয় স্টেশন থেকে ডেটা স্থানান্তর হচ্ছে। খ, গ এবং ঘ তিনটা এখানে সমানভাবে পাচ্ছে। তো এই ধরনের সিস্টেমকে বলা হয় এই ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? তো এখানে চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাই ক থেকে ডেটা স্থানান্তর হচ্ছে, সবাই পাচ্ছে না কিন্তু, উপরে এবং নিচে পাচ্ছে, মাঝখানে কিন্তু পাচ্ছে না, তাই না? তাহলে দুইটি নোড পাচ্ছে। তাহলে একটি স্টেশন থেকে ডেটা স্থানান্তর হবে, কিন্তু সবাই না পেয়ে কিছু কিছু নোড যে বা কিছু কিছু প্রাপক যেগুলি গ্রহণ করবে, এই ধরনের সিস্টেমকে বলা হয় মাল্টিকাস্ট সিস্টেম। পরবর্তী প্রশ্ন, চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড? তো এই ক্ষেত্রে এই প্রেরক হিসেবে কাজ করছে এবং একজন পাচ্ছে প্রাপক, একজনের কাছ থেকে আরেকজনের ডেটা স্থানান্তর হচ্ছে। তো এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড।
পরবর্তী প্রশ্ন, চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড? অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এই ক থেকে খ পাচ্ছে, অর্থাৎ একমুখী যোগাযোগ এটি, সেজন্য এটাকে বলা হয় সিমপ্লেক্সড ডেটা ট্রান্সমিশন মোড। পরবর্তী প্রশ্ন, চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ক থেকে খ এবং খ থেকে ক দুইজনের সাথে একসাথে যোগাযোগ করার সুযোগ হচ্ছে, যেমন মোবাইলের মাধ্যমে আমরা একত্রে মোবাইল টেলিফোনের মাধ্যমে উভয়ের সাথে যোগাযোগ করতে পারি। এই ধরনের সিস্টেমকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা ট্রান্সফার হয়ে থাকে, ডেটা স্থানান্তর হয়ে থাকে? তো এই ক্ষেত্রে সর্বোচ্চ গতি হচ্ছে 300 বিপিএস পর্যন্ত। আমরা জানি ন্যারো ব্যান্ড হচ্ছে সবচেয়ে কম গতি সম্পন্ন ব্যান্ড, এবং এই ব্যান্ডের বিশেষ করে ব্যান্ডউইথের পরিমাণ হচ্ছে সর্বনিম্ন 45 বিপিএস থেকে সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি কত? সঠিক উত্তর হচ্ছে 45 বিপিএস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় সেভ করার জন্য এখন আমি একটু দ্রুত বলবো। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়ে থাকে কোন পদ্ধতিতে? সঠিক উত্তর হচ্ছে ভয়েস ব্যান্ড পদ্ধতিতে। এই কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর হয়ে থাকে, বিশেষ করে প্রিন্ট করার সময়। পরবর্তী প্রশ্ন, একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে যদি 1 লক্ষ বিট ডেটা স্থানান্তর হয়, তা ব্যান্ডউইথ কত, তাই না? তো 10 সেকেন্ডে যদি 1 লক্ষ হয়, 1 সেকেন্ডে কত হবে, প্রতি সেকেন্ডে কত হবে সেটা বের করার জন্য এই 1 লক্ষকে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে সম্ভবত 10,000 বিপিএস হবে। পরবর্তী প্রশ্ন, বিপিএস এর পূর্ণরূপ কি? এটি আমরা সবাই জানি যে বিট পার সেকেন্ড। ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদানের সময় যে মাধ্যম, বিশেষ করে পরিমাপের মাধ্যম, সেটি হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মাপা হয় বিপিএস সিস্টেম। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ভয়েস ব্যান্ডে সর্বোচ্চ ডেটা স্পিড কত বিপিএস পর্যন্ত হতে পারে? 300, 9600, 10,000, 11,000 বিপিএস। তো সঠিক উত্তর হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত সর্বোচ্চ গতি এই ভয়েস ব্যান্ড পদ্ধতিতে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ সাধারণত 1 এমবিপিএস এর অধিক। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ডেটা কমিউনিকেশনের গতিকে কত ভাগে ভাগ করা হয়ে থাকে? 3 ভাগে, যথাক্রমে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? তো এখানে যে অপশনগুলি রয়েছে, টেলিগ্রাফের ক্ষেত্রে এই ন্যারো ব্যান্ড বা সর্বনিম্ন কম গতি সম্পন্ন ব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ব্যান্ডউইথ কি? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডেটা প্রবাহের হারকে ব্যান্ডউইথ বলা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? তো ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। যদিও প্রশ্নটি ইতিপূর্বে বলেছিলাম, যে চ্যানেলে 5 সেকেন্ডে 9600 বিট ট্রান্সফার হতে পারে তার ব্যান্ডউইথ কত? তো এই 9600 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের সঠিক উত্তর হবে 1920 বিপিএস পর্যন্ত। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে প্রিন্টারে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার, যথাক্রমে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। ডেটা ট্রান্সমিশনের স্পিডের ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, একটি চ্যানেলের মধ্য দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে ব্যান্ডউইথ কত? এখানে 8100 কে 3 দিয়ে ভাগ করলে 2700 বিপিএস উত্তর হবে, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ন্যারো ব্যান্ডে ডেটার স্পিড কত? এখানে সঠিক উত্তর হচ্ছে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। ভয়েস ব্যান্ডের বেশি ব্যবহৃত হয় কোনটিতে? বেশি পরিমাণে ব্যবহৃত হয় টেলিফোনে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে কত প্রকার হয়ে থাকে? তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে 3 প্রকার, যথাক্রমে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বিট সংখ্যার উপর ভিত্তি করে কত প্রকার? বিট সংখ্যার উপর ভিত্তি করে 2 প্রকার, যথাক্রমে প্যারালাল এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, স্টার্ট বিট অথবা স্টপ বিট থাকে কোন ট্রান্সমিশনে? তো এই ক্ষেত্রে সাধারণত অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রথমে একটি স্টার্ট বিট থাকে এবং শেষে একটি স্টপ বিট থাকে।
কোন ট্রান্সমিশনে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। পরবর্তী প্রশ্ন, কোন ট্রান্সমিশনের পদ্ধতিতে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়? তো এই ক্ষেত্রে সাধারণত যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই প্রাইমারি ডিভাইসের প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, একটি প্রতিষ্ঠানে প্রথম ও তৃতীয় তলায় কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি উপযোগী, তাই না? তো এই ক্ষেত্রে সাধারণত কেবল মাধ্যম বেশি উপযোগী, কেননা প্রথম তলায় এবং দ্বিতীয় তলায় আমরা যদি সংযোগ স্থাপন করতে চাই তাহলে তারের মাধ্যমে আমরা সংযোগ স্থাপন করতে পারি খুব সহজেই। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ফটো ডিটেক্টরের কাজ কি? সঠিক উত্তর হচ্ছে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। পরবর্তী প্রশ্ন, 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কত? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এই 72.73%। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ডেটা আদান প্রদানের পদ্ধতি নিয়ে একটি ক্লাস আছে, সেই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে আমি এই বিষয়টি বিস্তারিত দেখিয়েছি। এখন বলতে গেলে তো অনেক সময় লাগবে, সেজন্য আমি সেই ক্লাসটি দেখার জন্য অনুরোধ করব। ডেটা ট্রান্সমিশনের ডিলে সর্বনিম্ন হয় কোনটিতে? আইসোক্রোনাসের ক্ষেত্রে ডেটা কমিউনিকেশন সর্বনিম্ন ডিলে হয়ে থাকে, অর্থাৎ সময় লাগে না আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো বিশেষ করে এই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে কোনটি বেশি ব্যবহৃত হতে পারে নিম্নের এই অপশনগুলির মধ্যে? টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল, টেলিফোনের তার। সঠিক উত্তর হচ্ছে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার। তো অপটিক্যাল ফাইবার হচ্ছে উচ্চ গতিসম্পন্ন এবং আলোক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান হয়ে থাকে সেই ধরনের একটি তার, যেটিকে বলা হয় বিশেষ করে ফাইবার অপটিক কেবল। কোন ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক এবং একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে? ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক একজন করে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা হতে পারে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সাধারণত এই ট্রান্সমিশনের লস অপেক্ষাকৃত কম হয়, এই কোএক্সিয়াল কেবলে ট্রান্সমিশন লস কম। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একমুখী প্রবাহের নাম কি? তা একমুখী প্রবাহের নাম হচ্ছে সিমপ্লেক্স মোড। প্রাপকের সংখ্যা ও ডেটার গ্রাহকের অধিকারের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোড কয় ভাগে ভাগ করা হয়ে থাকে? 3 ভাগে, যথাক্রমে এই বিশেষ করে ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোন পদ্ধতিতে কম্পিউটার সবসময় ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠায়? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সিমপ্লেক্স মোড, কেননা সিমপ্লেক্স মোডটা হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে শুধুমাত্র একটি করে ডিভাইস থাকে দুই দিকে, যাকে বলা হয় সিমপ্লেক্স মোড, এবং এটি একমুখী যোগাযোগ। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে থাকে? এটি সাধারণত ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত বলবো। পরবর্তী প্রশ্ন, আইএসপি এর পূর্ণরূপ কি? আইএসপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কোন ডিভাইসটি হাফ ডুপ্লেক্স মোডে ডেটা আদান প্রদান হয়ে থাকে? হাফ ডুপ্লেক্স মোডে এখানে যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে ওয়াকি টকি সেটের মাধ্যমে হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা আদান প্রদান হয়ে থাকে। ওয়াকি টকি সেটের মাধ্যমে সাধারণত একজন কথা বলা শেষ হলে আরেকজন কথা বলা শুরু করতে পারে, উভয়ের সাথে যোগাযোগ করতে পারে, তবে একই সময়ে পারে না বা একসাথে পারে না। একজনের কথা বলা শেষ হলে আরেকজনের কথা বলা শুরু করবে। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের প্রেরিত ডেটা কেবলমাত্র একজন গ্রহণ করতে পারে তাকে কি বলে? তাকে বলা হয় ইউনিকাস্ট মোড। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? তো এখানে সাধারণত রাউটারের মাধ্যমে ডেটা ফিল্টারিং করা সম্ভব। রাউটার কোন IEEE ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড? তো ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। পরবর্তী প্রশ্ন, টেলিফোনের জন্য ব্যবহৃত হয় কোন কেবলটি? এই ক্ষেত্রে সাধারণত কোএক্সিয়াল কেবলটা এই টেলিফোনের জন্য বেশি প্রযোজ্য। ডেটা ট্রান্সমিশনের কোন চ্যানেলটিতে খরচ কম? তো এখানে যে অপশনগুলি রয়েছে, টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে সাধারণত সুবিধা হচ্ছে খরচ কম। পরবর্তী প্রশ্ন, কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য? তো এই ক্ষেত্রে 4G এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আইপি নির্ভর নেটওয়ার্ক, বিশেষ করে আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে 4G এর ক্ষেত্রে।
হাব ব্যবহৃত হয় কোন টোপোলজিতে? হাব ব্যবহৃত হয় সাধারণত স্টার টোপোলজি। তো এক্ষেত্রে স্টার টোপোলজিটা হচ্ছে মাঝখানে একটি কম্পিউটার থাকবে বা কেন্দ্রীয় হাব থাকবে এবং সেই হাব থেকে চারিদিকে বিশেষ করে নেটওয়ার্ক সংযোগ থাকবে, যেটিকে বলা হয় স্টার টোপোলজি। সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়ে থাকে? ওয়ান, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটি সর্ববৃহৎ এরিয়া নিয়ে, বিশ্বব্যাপী নিয়ে ওয়ান প্রযুক্তি বিশেষ করে প্রতিষ্ঠা হয়ে থাকে নেটওয়ার্ক সিস্টেমের ক্ষেত্রে। এখানে প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হটস্পট কি? হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। যেমন আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে, বিশেষ করে ব্লুটুথের মাধ্যমে হটস্পট তৈরি করতে পারি। ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? ব্লুটুথের মাধ্যমে সাধারণত প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ব্লুটুথ এর নেটওয়ার্ক তৈরি হয়ে থাকে। পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক মাধ্যমে কোনটি হলে সুবিধাজনক? তো পাহাড়ি এলাকায় অবশ্যই ওয়্যারলেস হলে সুবিধাজনক, কিন্তু পাহাড়ি এলাকায় সাধারণত তারের মাধ্যমে সংযোগ দেওয়া একটু কঠিন, তাই যদি ওয়্যারলেস হয়, তারবিহীন হয়, তাহলে সুবিধা। বাস টোপোলজির ব্যাকবোন কোনটি? তো বাস টোপোলজির ব্যাকবোন হচ্ছে একটি প্রধান কেবল, অর্থাৎ মাঝখানে একটি প্রধান কেবল থাকবে এবং উভয় দিকে কম্পিউটার সংযোগ করা হবে, সেই সিস্টেমকে বলা হয় বাস টোপোলজি। তো বাস টোপোলজির মাঝখানে একটি ব্যাকবোন তার থাকে, যেটিকে প্রধান কেবল বলা হয়। ওয়াই ম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয় কোনটিতে? তো ওয়াই ম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয় সাধারণত ওয়াই ওয়ান প্রযুক্তিতে। WWAN অর্থাৎ ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তিতে এই ওয়াই ম্যাক্স ব্যবহার করা হয়। জিএসএম এর পূর্ণরূপ কি? জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। পরবর্তী প্রশ্ন, ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি? তো এই ক্ষেত্রে ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান হচ্ছে 5টি, যেমন উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে সাধারণ রং কোনটি? কমলা, বাদামি, কালো, সাদা। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সাদা রং, কেননা টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে সাধারণত 4 জোড়া তার থাকে এবং প্রতি জোড়ার সাথে একটি করে সাদা রঙের কমন তার থাকে। হাসান ও জিশান মোবাইলে কথোপকথন করছে, এক্ষেত্রে কোন মোড ব্যবহার হচ্ছে? তো মোবাইলের মাধ্যমে একজন আরেকজনের সাথে যখন কথা বলে তখন ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোনটি গেটওয়ের কাজ? তো গেটওয়ের কাজ হচ্ছে এই ভিন্ন ধর্মী নেটওয়ার্কের, অর্থাৎ একাধিক নেটওয়ার্ককে সংযোগ করার জন্য যে নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করা হয় সেটি হচ্ছে গেটওয়ে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন নেটওয়ার্ক টোপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়? সেটা হচ্ছে রিং টোপোলজিতে। তো রিং টোপোলজিতে সাধারণত একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের লিঙ্ক থাকে, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের লিঙ্কের মাধ্যমে রিং টোপোলজি সৃষ্টি হয়ে থাকে এই সংগঠনটি, যার কারণে যদি একটি কম্পিউটার অচল থাকে তাহলে অন্য টোটাল নেটওয়ার্ক সিস্টেমটাই অচল হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড হলো ড্যাশ। এখানে কম্পিউটার থেকে মাল্টিমিডিয়ায় একমুখী যোগাযোগ এটি, সেজন্য এটি সিমপ্লেক্স মোড। পরবর্তী প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক ধৈর্য সহকারে ক্লাসটি দেখছো, আমি অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব, আর একটু ধৈর্য ধরে দেখো। এনআইসি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো এই ক্ষেত্রে কম্পিউটারে, বিশেষ করে ডেস্কটপ কম্পিউটারে একটি এনআইসি কার্ড সংযুক্ত করা হয়, যার মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করা হয়। নিচের কোনটি এফটিপি এর পূর্ণরূপ? তো এফটিপি এর পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। পরবর্তী প্রশ্ন, টুইস্টেড পেয়ার কেবলে কয় জোড়া তার থাকে? সঠিক উত্তর হচ্ছে 4 জোড়া তার থাকে টুইস্টেড পেয়ার কেবলে। পরবর্তী প্রশ্ন, 8 মিটার দূরত্বে ডেটা স্থানান্তরের জন্য কোনটি বেশি ব্যবহৃত হওয়া যৌক্তিক? তো এই ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে 8 মিটারের মধ্যে বিশেষ করে ব্যবহারের জন্য এখানে ব্লুটুথ ব্যবহার করা যায়, প্যান প্রযুক্তি ব্যবহার করে ব্লুটুথ হয়। ব্লুটুথ সর্বোচ্চ 100 মিটারের মধ্যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বা নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে ব্লুটুথের মাধ্যমে বিশেষ করে একটি সহজ মাধ্যম। কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি? তো এই ক্ষেত্রে সাধারণত ওয়াইফাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াইফাই প্রতিষ্ঠা হয়ে থাকে।
পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়? তো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। তো এক্ষেত্রে অপশন হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে তৃতীয় প্রজন্ম অর্থাৎ 3G-তে এই প্যাকেট সুইচিং পদ্ধতিতে বিশেষ করে ট্রান্সমিশন সিস্টেম চালু করা হয়েছিল। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশকে কি বলে? তো এক্ষেত্রে অপটিক্যাল ফাইবার হচ্ছে একটি বিশেষ করে উচ্চ গতিসম্পন্ন কেবল, যার বিভিন্ন অংশ থাকে। ভিতরের অংশটাকে কোর অংশ বলে, যেমন কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। এই অংশের মধ্যে ভিতরের যে অংশটি থাকে তাকে কোর অংশ বলা হয়। মডেমের সাহায্যে কি করা হয়? এখানে যে অপশনগুলি রয়েছে, তথ্য প্রেরণ, তথ্য সংরক্ষণ, তথ্য সংশোধন, তথ্য মুদ্রণ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে তথ্য প্রেরণ। অবশ্য মডেম তথ্য প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে, কিন্তু এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে তথ্য প্রেরণ হচ্ছে মডেমের অন্যতম কাজ। স্বল্প দূরত্বে একাধিক ল্যানকে যুক্ত করার জন্য কোনটি ব্যবহৃত হয়ে থাকে? স্বল্প দূরত্বে একাধিক ল্যানকে যুক্ত করার জন্য ব্রিজ ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ একাধিক ল্যান যখন যুক্ত করা হয় তা ব্রিজ ব্যবহার করা হয়। ব্রিজ হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইসের নাম, যেটির মাধ্যমে একাধিক ল্যান প্রযুক্তিকে সংযুক্ত করা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, তাই না? তো এই ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 300 মেগাহার্জ থেকে 30 গিগাহার্জ পর্যন্ত। জিপিআরএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, ডিএনএস এর পূর্ণরূপ কি? ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, যাকে বিশেষ করে ডোমেইন নেম বলা হয়, এবং এই ডোমেইন নেম প্রদান করা হয় ক্যারেক্টার বা অক্ষর ব্যবহার করে, যেমন www.google.com, www. বিশেষ করে DAC.com, এগুলো হচ্ছে ডোমেইন নেম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় এর বিশেষ করে এইচএসসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলি আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং এই করোনাকালীন সময়ে সাবধানে ঘরে থাকবে। খোদা হাফেজ।